দুপুর একটার খবর দিনভরের শুরুতেই নজর রাখবো। প্রশ্ন উঠছিল এবং জানাচ্ছিলাম আপনাদের যে ইডি আসলে কি চায়, আদালতে ইডি আসলে কি বলবে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, সিবিআই তদন্ত চায় ইডি। হ্যাঁ, এই প্রশ্ন উঠছে কারণ আদালতে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে ইডির তরফ থেকে। গতকালই আমরা দেখেছিলাম যে কিভাবে আইপ্যাকের অফিসে 13 ঘন্টা ইডি আধিকারিকরা ছিলেন, রীতিমতো তল্লাশি হানা। শুধু তাই নয়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ঠিক সকাল 6:05 নাগাদ তার বাড়িতেও, লরেন্স স্ট্রিটের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু প্রশ্ন উঠছিল যে তাহলে আদালতে কি জানাবে ইডি। আরো ডিটেইলে বিষয় জানার চেষ্টা করি। অর্ণব রয়েছে আমার সঙ্গে। এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে অর্ণব, সিবিআই তদন্ত চাইছে ইডি, এ বিষয়ে কি আপডেট? দেখো, ইডি অত্যন্ত কড়া অবস্থান রাখছে এবং কড়া আবেদন নিচ্ছে। কারণ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সকালে জরুরি অনুমতি নেওয়ার পর মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে, এবং সেই মামলা দায়ের অর্থাৎ মামলার যে কপি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোট 12টা আবেদন করা হয়েছে ইডির তরফে। কয়েকটা পদ্ধতিগত বিষয় রয়েছে, সেগুলো না গেলেও 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মারাত্মক। তা কি? 2 এবং 4 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে, ইস্যু এ রিট অফ ম্যান্ডামাস ডিরেক্টিং দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই টু রেজিস্টার এফআইআর and investigate the entire incident including the role of the present respondent, অর্থাৎ এই মামলা সংযুক্ত করা হয়েছে। ইডি আগেই বলেছিল, being the honorable chief minister, police officials and all persons acting in concert। অর্থাৎ কালকে দুটো প্লেস অফ অকারেন্স ছিল ইডির অভিযানের স্থল। এই দুটো জায়গায় যেভাবে পুলিশ এবং মামলার নথিতে ইডি যে অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে তাদের কাজে বাধা দিয়েছেন। এই ঘটনায় এফআইআর রুজু করে এই পুরো ক্রিমিনাল প্যাটটা, অপরাধমূলক দিকটার তদন্তের ভার তুলে দেওয়া হোক সিবিআই এর হাতে, এই আবেদন করছে। 4 নম্বরটা এর সাথে সাযুজ্যপূর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার তাৎপর্য রয়েছে কি না, এই হাইকোর্ট রিট কোর্ট, আমরা জানি সাংবিধানিক আদালত কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে মামলা হবে, আর্টিকেল 226 সেই ক্ষমতার প্রয়োগ করে নির্দেশ দেন বিচারপতি। সেখানে বলা হচ্ছে 4 নম্বর যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে ডিক্লেয়ার দ্য অবস্ট্রাকশন অফ ইডি প্রসিডিংস বাই দ্য রেসপন্ডেন্টস। এক্ষেত্রে রেসপন্ডেন্ট বলতে পুলিশ অফিসার এবং একই সঙ্গে সিএম অফিসিয়ালস wrongful confinement of officer as unconstitutional and wholly illegal। অর্থাৎ কালকে ইডির কাজে যে বাধা দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটাকে আদালত, সাংবিধানিক আদালত অবৈধ ঘোষণা করুক এবং এটাকে বেআইনিভাবে স্বীকৃতি দিক। অর্থাৎ এই হাইকোর্টের ক্ষমতা রয়েছে এটাকে অবৈধ বলা। এটা অবৈধ বলার অর্থই হচ্ছে কোথাও এই ইডি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ অফিসার যাদের ওখানে দেখা গেছে তাদের গ্রেপ্তার চাইছে পরোক্ষে। সেটাই এই নির্যাস। আমি বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলে এটাই বোঝার চেষ্টা করলাম। এর সঙ্গে 2 জায়গাতে যত সিসি ক্যামেরা ছিল, সিসিটিভি ফুটেজ, যেটা ঘটনাস্থলমুখী, ঘটনাস্থল কভার করে, সেই সিসিটিভি ফুটেজগুলি সংরক্ষণ করা এবং সেগুলি আদালতে প্লেস করা। যে নথি ঘটনাস্থল থেকে নিয়ে গেছে পুলিশ অফিসিয়ালরা ইডির অভিযানে বাধা দিয়ে, সেগুলি যাতে কোনোভাবে নষ্ট না করা হয় সেগুলি ইমিডিয়েট তাদের হাতে ফেরত দেওয়া। এবং ইডি অফিসাররা বলছেন ওই আইপ্যাকের অফিস এবং যিনি কর্ণধার তার বাড়ি, এই জায়গা তারা বিভিন্ন নথি পাচ্ছিলেন, সেই জায়গাগুলো যাতে সিল করা হয়, বন্ধ করে দেওয়া হয়। পুলিশি বাধা সরানোর দাবিও তো একটা জানানো হয়েছে অর্ণব এই জায়গা থেকে। একই রকম ভাবে ইডি অফিসাররা আতঙ্কিত এই মুহূর্তে। গতকাল যেভাবে পুলিশ অতি সক্রিয় হয়েছে, বেশ কিছু এফআইআর এর কথা তাদের কানে আসছে, তাই তারা গ্রেপ্তারের আশঙ্কা করছেন, তাই তাদেরকে রক্ষা কবচ দিয়ে কলকাতা হাইকোর্ট, এমনটা আবেদন রয়েছে। এছাড়াও একাধিক বিষয় রয়েছে, সব মিলিয়ে 12টা আবেদন রাখা হয়েছে ইডির তরফে, যে মামলা দুপুর 2:30টা নাগাদ শুনানি হতে চলেছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। বেশ অর্ণব, অবশ্যই আমাদের নজর থাকবে।
আর এবার নজর রাখবো হাইকোর্টে মামলায় তৃণমূলের আবেদন। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরিরও অভিযোগ। আরো একবার জানাবো, হাইকোর্টে মামলায় তৃণমূলের আবেদন। ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ। গতকালই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছিলেন। তার কারণ এই আইপ্যাক সেই জায়গায় যেখানে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম ডকুমেন্ট গুরুত্বপূর্ণ, সেগুলো নির্বাচন সংক্রান্ত হতে পারে, সেই নানা তথ্য চুরির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ, ইডির থেকে নথি ফেরতের দাবি জানাচ্ছে তৃণমূল। আর এই নিয়ে আরো ডিটেল আপডেট জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই পার্টটাও একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, তার কারণ ইতিমধ্যেই হাইকোর্টে মামলায় তৃণমূলেরও আবেদন। কি আবেদন রাখা হয়েছে এক্স্যাক্টলি, কি আবেদন রাখা হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেস আতঙ্কিত বা আশঙ্কা রয়েছে এই কারণে, ভোটের আগে যে মামলায় এই তল্লাশি আইপ্যাকের অফিসে, তার কর্ণধারের বাড়ির অফিসে হচ্ছে ঠিক যখন ভোট দোরগোড়ায় সেই সময়তে, এবং এটা কোথাও একটা ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। কারণ এই সংস্থা, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের সাংগঠনিক বিষয়ের খুঁটিনাটি তারা দেখে এবং ব্লক জেলা ভিত্তিক সংগঠনের খুঁটিনাটি তথ্য তাদের কাছে রয়েছে, একাধিক স্ট্র্যাটেজিগত তথ্য তাদের হাতে রয়েছে। এই অবস্থায় যেভাবে ইডি ওই নথি ওখান থেকে নিয়ে গেছে, সেই নথিগুলি ফেরত দেওয়া হোক তৃণমূল কংগ্রেসের হাতে, এটা তাদের আবেদন রয়েছে। পাশাপাশি তারা বলেছে যেভাবে ইডি এমন একটা সন্ধিক্ষণে এই অভিযান চালালো, যে কয়লার মামলা আমরা জানি অনেক পুরনো মামলা, একেবারে ঠিক ভোটের আগে যখন এসআইআর নিয়ে রাজ্যের মানুষ আতঙ্কিত, কি হবে, এত মানুষের নাম বাদ যাচ্ছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে প্রক্রিয়াতে। এই অবস্থায় বেছে বেছে এই সময়টাকে যেভাবে এই অভিযানে আকারে নেওয়া হয়েছে, পুরো ঘটনায় ইডি এই কাজের পিছনে কোথাও একটা ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। তাই এই ঘটনার একটা তদন্ত তারাও চাইছে এবং সেটা ন্যাচারালি রাজ্য পুলিশকে দিয়ে সেই তদন্ত করানোর আবেদন কিন্তু থাকছে তৃণমূলের এই পিটিশনে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। দুটি আবেদনই, ইডির আবেদন এবং তৃণমূল কংগ্রেসের আবেদন, একসঙ্গে শুনানির জন্য আসবে দুপুর 2:30 নাগাদ। তবে জানিয়ে রাখি, আরও একটি আইনজীবীদের সংগঠন এই মামলায় সংযুক্ত হতে চায় এবং এই মামলাটা সিঙ্গেল বেঞ্চে হয় না বলে তারাও একটা মেনটেনেবিলিটি পয়েন্ট বা পদ্ধতিগত ত্রুটির বিষয়ে সামনে এনেছে। যদিও সেটা খুব কম প্রাসঙ্গিক বলেই মনে করছে আইনজীবীদের একটা বড় অংশ। তো সবগুলি একসাথে শোনানো হবে দুপুর 2:30 নাগাদ। বেশ। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে? আর নজর রাখতেই হচ্ছে আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সে কারণে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল রয়েছে তৃণমূল নেত্রীর। একেবারে যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল রয়েছে। আর এই মিছিল কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকালই আমরা দেখেছিলাম একেবারে দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সেই পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল। আজ কখন থেকে এই মিছিল, কোথায় কোথায় যাবে এই মিছিল, কোন রুট হয়ে যাবে, সেসব তো আমরা জানবো। কিন্তু তার আগে আবিরের সঙ্গে একটু কথা বলবো। আবির রয়েছে আমার সঙ্গে, কারণ আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ জানিয়ে আজকের এই মিছিল। আবির, দেখা গিয়েছিল গতকালই একেবারে ঠিক পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই প্রতিবাদ মিছিল? দেখো, নতুন বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি আজকে, এবং যে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গোটা রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের দলের সমস্ত নেতা কর্মীদেরকে একটা ইস্যু নিয়ে ময়দানে নামিয়ে দিচ্ছেন।
গতকালকে তার কয়েক মিনিটের মধ্যে ডাকা কর্মসূচির প্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে রাজ্য জুড়ে ব্লক স্তরে বিভিন্ন মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আর আজকে স্বাভাবিকভাবেই দলের তিনি চেয়ারপারসন, তিনি যখন রাস্তাতে নামছেন স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে গোটা রাজ্যের যেমন নজর থাকবে এবং গতকাল যে মুডে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গিয়েছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছে, তাতে সার্বিকভাবে রাজনৈতিক মহল আজকের এই মিছিলের দিকে দেখছে। 7 কিলোমিটারের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে দাঁড়িয়ে যে ওয়ার্ডগুলোকে ছুঁয়ে যাওয়া হবে, যে বিধানসভা কেন্দ্রগুলোতে ছুঁয়ে যাওয়া হবে, সে বিধানসভা কেন্দ্রগুলোতে যেমন জনসংযোগের ক্ষেত্রে প্রচার হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষের কাছেও বার্তা যাবে। যদি আমরা দেখি গত কয়েক বছর ধরে, যার শুরুটা খানিকটা হলেও 2020 সময় থেকে আরও অনেকটা বেশি ওপরে ছিল, সেটা হচ্ছে যে এজেন্সির সক্রিয়তা নিয়ে বারবার ধরে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং তাদের বক্তব্য থাকে যখনই কোনো নির্বাচন আসে, নির্বাচনের সময় এজেন্সিকে ব্যবহার করা হয় এবং তাদের দলের নেতাকর্মীদেরকে হেনস্থা করা হয়। এই এজেন্সির অতি সক্রিয়তার ক্ষেত্রে এবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্নতে কি তোলা হয়েছিল, শুধুমাত্র ইডি সিবিআই এর মতো নয়, তারা জুড়ে দিয়েছিলেন ইলেকশন কমিশনের মতো ইস্যুকে। এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সবকটা এজেন্সিকে এক সারিতে বসিয়ে তারা বলার চেষ্টা করছে যে রাজনৈতিকভাবে এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ হিসেবে তারাই মিছিল করতে চলেছেন। তুমি জানো যে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে তারা রাজ্য জুড়ে একাধিক সভা মিছিল তারা শুরু করবে, সম্পূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে যাবে এবং গোটাটাই হবে হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলায় স্লোগানকে সামনে রেখে। এবং এই স্লোগানকে তৃণমূল কংগ্রেস বলছে তারা এই কারণেই ব্যবহার করতে চেয়েছিল যে বারবার ধরে তারা যে বিষয়কে নিয়ে অভিযোগ করত, এজেন্সির অতি সক্রিয়তার কথা বলতো, রাজনৈতিককরণের যে কথা বলতো, গতকালের ঘটনা নাকি সেই প্রমাণগুলো সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে। ফলে আজকে রাস্তাতে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিতে চলেছেন, তার মধ্যে দিয়ে শুধুমাত্র শহর কলকাতার কতগুলো বিধানসভা বা কতগুলো ওয়ার্ডকে প্রাক নির্বাচনী প্রচারে সংযুক্ত করে দেওয়া নয়, একই সঙ্গে এই ইস্যুগুলোকে নিয়ে যাতে গোটা রাজ্যে তাদের দলের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে রাস্তায় নেমে পড়তে পারেন, সেই বার্তাও আজকে এখান থেকে যাবে। তৃতীয়ত একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন তার একটা জাতীয় রাজনীতির একটা প্রেক্ষাপটে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গতকালকে আমরা দেখেছিলাম অখিলেশ যাদব এজেন্সির এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজকে কপিল সিব্বল তারা প্রশ্ন তুলেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি কালকে তাকে যে মুডে দেখতে পাওয়া গিয়েছে, তাতে বিরোধী অন্য রাজনৈতিক দলের নেতারাও তারাও মনে করছেন এই পথে তাদেরও সঙ্গবদ্ধ হয়ে যাওয়াটা প্রয়োজন হয়ে রয়েছে। ফলে আজকে যখন এই ইস্যুতে শহরের রাস্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তখন বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যত নজর রাখছে যে তারাও সেই পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তারা সার্বিকভাবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কতটা সমর্থন জানাতে পারবেন। ফলে আজকের এই মিছিলের দিক থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তাতে থাকছেন, তিনি এই মিছিলটি করবেন, আর অন্যদিকে তৃণমূলের তরফ থেকে সভা করে যে নির্দিষ্ট কতগুলো ইস্যুকে নিয়ে বিভিন্ন জেলাগুলোতে তারা প্রচার করতে চলেছে, সেখানেও তারা সংঘবদ্ধ থাকবে। ফলে সব মিলিয়ে প্রাক নির্বাচনী প্রচারে এজেন্সির অতি সক্রিয়তার ইস্যুকে সার্বিকভাবে এসআইআর এবং একই সঙ্গে হচ্ছে এই যে ইডি সিবিআইয়ের মতো এজেন্সিকে কেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তাতে মানুষের কাছে তারা বার্তা পৌঁছে দিতে চান এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে রাজনৈতিকভাবে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু এই মিছিল কখন থেকে শুরু হবে, কোন কোন রুট হয়ে যাবে, এই যে 7 কিলোমিটার রাস্তা কোন কোন রুট হয়ে কভার করবে এবং এই মুহূর্তে প্রস্তুতিটাই বা ঠিক কি? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একটু ডিটেল জানতে চাইবো যে কোন রুট হয়ে এই মিছিল যাবে, কখন থেকে দলনেত্রীর কি কি কর্মসূচি রয়েছে এবং হাজরায় পৌঁছে তার বক্তব্য রাখার কথাও রয়েছে, তো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। দেখো, কিছুক্ষণের মধ্যে থেকেই তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত হতে শুরু করবেন যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে। আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকেই কিন্তু পুলিশি নিরাপত্তার ছবিটা যাদবপুর এইচবি চত্বরে। এই যাদবপুর এইচবি মোড় থেকেই শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল। দুপুর 2:30টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন যাদবপুর এইচবি থেকে। সেই মিছিল শুরু হয়ে যাদবপুর থানা পৌঁছাবে সেই মিছিল। যাদবপুর থানা থেকে তারপর বাদিক নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে মিছিল পৌঁছাবে টিপু সুলতান মসজিদ। টিপু সুলতান মসজিদ থেকে তারপর রাসবিহারী মোড়, রাসবিহারী মোড় থেকে তারপর চলে যাবে হাজরা মোড়।
কিলোমিটার জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে। গতকালের যে ঘটনা এবং তার সঙ্গে থাকবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর ঘটনা, থাকবে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অভিযোগ করেছেন যে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নথি চুরি করেছে। এবারের বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চুরি করে নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি বিধানসভা ভোটে চুরি করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা বারবার দেখা যায় যখন বিধানসভা ভোট আসে, আর তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই মিছিল, যে মিছিল 6 কিলোমিটার জুড়ে হবে এবং মিছিলের প্রত্যেকটি ভাগেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার পাশাপাশি থাকবে এসআইআরকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা, অর্থাৎ একাধিক ইস্যুই থাকবে, কিন্তু মিছিলের প্রথম ভাগে থাকবে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। ভোট এলেই বাড়ে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা। মিছিল যখন হাজরা মোড়ে পৌঁছাবে, হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অবশ্যই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড় থেকে বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। অতীত ঘাটলে দেখা যায় অতীতে বারবারই হাজরা মোড়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক আন্দোলন করেছেন। তাই বিধানসভা ভোটেরকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজরা মোড়ে বক্তব্য রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক তো থাকবেই, পাশাপাশি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যথেষ্টই প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। ফলত আর 1 ঘন্টার অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে যাদবপুর এইচবিতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে আঁটোসাঁটো করা হয়েছে, কারণ গোটা যে 6 কিলোমিটার জুড়ে যে মিছিল হবে সেই মিছিল ঘুরে তুমি দেখতে পাচ্ছ যে যাদবপুর এইচবির যে মোড়, সেই মোড়ে ইতিমধ্যে একটি অস্থায়ী মঞ্চও করা হচ্ছে। গোটা রাস্তা জুড়ে ফ্ল্যাগ ব্যানারে মুড়ে নেওয়া হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের তরফে। অর্থাৎ এই যে মিছিল, এই মিছিলকে কেন্দ্র করে বিধানসভা ভোটে ঝাঁপাবে তৃণমূলের কর্মী সমর্থকরা। আমরা দেখেছি গতকাল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেননি, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে গতকাল থেকেই এই ইস্যুকে সামনে রেখে রাস্তায় নামিয়ে দিয়েছেন। ফলত এটা বলার অপেক্ষা রাখে না, আজকের হাজরা মোড়ের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবে। ফলত আর 1 ঘন্টার অপেক্ষা, তারপরেই এই মিছিল শুরু হবে, যে মিছিল 6 কিলোমিটার জুড়ে যাবে যাদবপুর এইচবি থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত। একেবারে সোমরাজ, অবশ্যই নজর থাকবে আমাদের। আর আইপ্যাকে ইডিহানা তুল কালামে তরজা। কেন এই কথা বলছি? কারণ তৃণমূলের বিদায় ঘন্টা বেজেছে বলে তোপ শ্রমিকের। বাম আমলের তুলনা টেনেই তৃণমূলকে খোঁচা। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে আর ফাইল দেখছে না। এর আগেও মুখ্যমন্ত্রী বহু ফাইল নিয়ে পৌঁছেছিলেন নিউ টাউনে। যখন চলে যাওয়ার সময় হয় তখন আর কোনো ফাইল, কোনো ঘন্টা, কোনো পদযাত্রা, কোনো প্রতিবাদ মিছিল, কোনো বিবৃতি আর মানুষের মনে দাগ কাটে না। 2011 সালের সিপিআইএম এর ব্রিগেড দেখে এটা কেউ বুঝতে পারেনি যে এই দলটা ক্ষমতা থেকে চলে যাচ্ছে, এবং দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি নেওয়া, দলের মুখ বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন আমলা, যিনি 21শে জুলাইয়ের গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন, তার কাছে 50,000-এর বেশি ভোটে হেরে যাবে। এবার সেটাই হতে চলেছে।